নমস্কার বন্ধুরা, শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির সমগ্র থেকে যে ধারাবাহিক আমি শোনাচ্ছি আপনাদের, জোনাথনের বাড়ির ভূত, পর্ব ৮। সন্ধ্যে থেকে মেঘ করেছিল কালো, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। গভীর রাতে তুমুল বৃষ্টি নামল। বৈশাখ জ্যৈষ্ঠের হঠাৎ ধেয়ে আসা বারিধারা নয়, আষাঢ় শ্রাবণের ঝমঝমাঝম ঝম। সেই যে শুরু হয়েছে রাত্রে, সকাল হওয়ার পরেও বিরাম নেই। তবে এখন তেজটা কমেছে, চলছে রিমঝিম রিমঝিমের পালা। বৃষ্টির মধ্যে পাজামা গুটিয়ে ছাতা মাথায় বাজারে ছুটল পার্থ। নিয়ে এসেছে একটা আস্ত ইলিশ মাছ। আজ খুব সরল মেনু, খিচুড়ি আর সঙ্গে যত ইচ্ছে মাছ ভাজা। পার্থ স্থির করে ফেলেছে আজ নো প্রেস, শুধু খাওয়া আর ঘুম। যতই কাজের পাহাড় মাথায় চেপে থাকুক, সে আজ নিজেই নিজেকে একটা রেনি ডে ছুটি দিতে চায়। এইমতো সকালে হঠাৎ উৎপলের ফোন। মিতিন আলুর পরোটা ভাবছিল, দৌড়ে গিয়ে ফোনটা নিল টুপুরের হাত থেকে। কথা শেষ করে যখন রিসিভার নামালো, তখন তার মুখ বেশ গম্ভীর। টুপুর উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে গো? আবার কাজ ভেঙেছে ড্রয়িং রুমের শোকেসের। তবে এবার শুধু পাল্লা নয়, ভেতরের পুতুলগুলোও গেছে। পার্থ সবে শব্দজব্দ খুলে বসেছিল। মিতিনের কথা কানে যেতেই তার কপালে ভাঁজ। বলল, সে কি, বেশ তো বন্ধ হয়ে গিয়েছিল। সে আর কটা দিন, মঙ্গল আর বুধ। মিতিনের গোমড়া মুখের এক চিলতে হাসি উকি দিল। ভূত বাবাজি বোধহয় দুদিন একটু সমঝে বুঝে নিচ্ছিলেন। কি করবে এখন? যাবে? অগত্যা, এই বৃষ্টি মাথায় করে। উপায় কি? অ্যাডভান্স যখন গিলেছি। মিতিন টুপুরকে দেখল। কিরে, তুই আছিস তো সঙ্গে? শুধু মুখের কথা খসার অপেক্ষা। টুপুর 5 মিনিটে তৈরি। মিতিনও বেরিয়ে পড়ল ব্যাগ গুছিয়ে। ট্যাক্সি নিয়ে 9:30টার মধ্যে পৌঁছে গেছে জোনাথনের বাড়ি। বছরের প্রথম বড় বৃষ্টি বলে পথে ঘাটে তেমন জল জমেনি, এই একটা বাঁচোয়া। উৎপল বাইরের বারান্দায় পায়চারি করছিল। বর্ষাতে পড়া মিতিন টুপুরকে দেখতে পেয়ে প্রায় দৌড়ে এলো। বলল, ওফ, হরেবল ব্যাপার। কাল যা হয়েছে তাতে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মিতিন শান্ত গলায় বলল, চলুন দেখছি। বর্ষাতে দুটো হ্যাট স্ট্যান্ডে ঝুলিয়ে দিয়ে মাঝের প্যাসেজ দিয়ে ড্রয়িং রুমে এলো টুপুররা। দেখলো বড় সোফায় মুহ্যমান মুখে বসে আছেন জোনাথন। পাশের সোফায় ডিক। ডিকের পরনে ট্রাউজার আর ফুল শার্ট, পায়ে জুতো মোজা। নাইট ডিউটি থেকে সবে ফিরে ডিক এখনো পোশাক বদলায়নি। কথা না বলে কাজে নেমে পড়ল মিতিন। উবু হয়ে বসে দেখছে ভাঙচুর। সত্যি ভারী বিশ্রীভাবে ভেঙেছে শোকেসের কাঁচ। ফ্রেমের যৎসামান্য কাঁচই লেগে আছে কোথাও কোথাও, কিন্তু একান্তই এবড়ো খেবড়ো ভাবে। পোর্সিলিনের পুতুলগুলোর গুঁড়ো গুঁড়ো দশা মাটিতে ছড়িয়ে রয়েছে। দুটো মাত্র বড় পুতুল আধ ভাঙা, বাকিগুলো এখন আর পুতুল বলে শনাক্ত করা কঠিন। উৎপল বলল, আপনার জন্যই এখনো সাফ করিনি ম্যাডাম। এবার মিসেস জোন্সকে বলি ঘর ক্লিন করে দিতে। ও শিওর, আমার যা দেখার দেখা হয়ে গেছে।
মিতিন বলল। মিতিন আর টুপুর সোফায় এসে বসল। জোনাথন 2 আঙুলে কপাল চেপে রয়েছেন। মিতিন নরম গলায় ডাকল, মিস্টার মাইকেল। জোনাথন অন্যমনস্কভাবে সাড়া দিলেন, কাল ঠিক কখন হয়েছে ঘটনাটা? বেশ রাত্রে। আমার তখন ঘুম এসে গিয়েছিল। স্লিপিং পিল খেয়েছিলেন? না, আমার ইউজুয়ালি ঘুমের ট্যাবলেট লাগে না। জোনাথন মুখ তুললেন। হঠাৎ এ ঘরে প্রচন্ড জোরে ঝনঝন শব্দ। প্রায় সঙ্গে সঙ্গে এসে দেখি এই কাণ্ড। উৎপল বলল, সরি ম্যাডাম, একটা কথা বলতে ভুলে গেছি। কাল সন্ধেবেলা এ ঘরের বাল্ব টিউবও ফেটে গিয়েছিল। আগের 2 দিন তো লাইট যায়নি, তাই না? মিতিন জিজ্ঞেস করে। জোনাথন বললেন, 2 দিন তো সব ঠিকই ছিল, বাল্ব টিউব কাঁচ। আমি তো ধরেই নিয়েছিলাম চেয়ার টেবিলগুলো বার করার পর আবার সব নর্মাল হয়ে গেল। কিন্তু তিনি এত যে ক্রুদ্ধ, এত ভয়ঙ্কর হয়ে আছেন, এ আমার ইমাজিনেশনেও ছিল না। মিসেস জোনস থমথমে মুখে ঝাঁট দিচ্ছেন মেঝেটা। কাচের টুকরো এক জায়গায় জড়ো করতে করতে অস্ফুটে বলে উঠলেন, কি হচ্ছে? কেন যে হচ্ছে? পুতুলগুলোর কি দাম এখন, সেগুলোকে পর্যন্ত। মিতিন মৃদু গলায় বলল, এবার কাচের ভেতরকার জিনিসও হোলি স্পিরিটের নজরে পড়েছে। গুম হয়ে বসে থাকা ডি আচমকা ফুঁসে উঠল, বলল, সব যাবে, সব যাবে, সব যাবে একটা একটা করে, কিচ্ছু বাঁচবে না, কেউ বাঁচাতে পারবে না। উৎপল তাড়াতাড়ি ডিকের কাঁধে হাত রেখেছে, বলল, শান্ত হও ডিক, শান্ত হও। শান্ত থাকার উপায় রেখেছ তোমরা? সর্বনাশ যা করার সে তো করেই দিয়েছ। আমি বলিনি হোলি স্পিরিট আর শান্ত হবে না? ফলল আমার কথা? সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। কে ঠিক করবে? তুমি না তোমার এই ডিটেকটিভ? কেউ কিছু করতে পারবে না। আমি কতবার বলেছি, একটা যা হোক কিছু হেস্ত নেস্ত করে ফেলো। আমার কথা কেউ গ্রাহ্য করছে না। এখন এই হন্টেড হাউস বেচতে গেলেও আর কেউ কিনবে? পাবে দাম? উৎপল বলল, বেচার প্রশ্ন উঠছে কেন? তুমি তো জানো ড্যাডি মোটেই বিক্রি করতে চাইছেন না। ড্যাডি চাইছেন না নাকি তোমরা চাইছো না? তোমাদের কি ইন্টারেস্ট আছে আমি বুঝি না ভেবেছ? উৎপল আবার বলে, যাহ বাবা, আমাদের আবার কি স্বার্থ? ড্যাডি সেন্টিমেন্টটাকেই তো জাস্ট অনার করতে চাইছি। ড্যাডির চিন্তায় ঘুম হচ্ছে না। সারা বছরে একবার ড্যাডিকে দেখতে আসার সময় পেতে না, আর এখন ড্যাডি সেন্টিমেন্ট নিয়ে বিগলিত। এইসব গুলগল্প আমায় ঝেড়ো না। তোমাদের আসল ইন্টারেস্ট এই বাড়িটাকে জিইয়ে রাখা। তোমরা লোভে পড়ে গেছো, ভাবছো গুপ্তধন খুঁজে বের করে ফেলবে। কিচ্ছু পাবে না, তোমরা মরবে। তোমাদের কবরে গিয়ে আমি ফুলমালা ছড়িয়ে দিয়ে আসব। আহ ডিক, জোনাথন ধমকে উঠলেন, বিহেভ ইয়োরসেলফ। মেঘনা উৎপল সম্পর্কে তুমি এভাবে কথা বলবে না প্লিজ ড্যাডি। মেঘনা উৎপলকে তুমি অনেক মাথায় তুলেছ, আর নয়, ওদের এবার নিজের চরকায় তেল দিতে বলো। এ বাড়িতে ভূত লাফাচ্ছে না মানুষ, এ নিয়ে ওদের গবেষণা করার দরকার নেই। বলে ডিক গট গট করে উঠে ভেতরে চলে গেল। গোটা ঘর নিস্তব্ধ, যেন পিন পড়লেও শব্দ শোনা যাবে। মিসেস জোনসের ঝাড়ু থেমে গেছে। জোনাথনের ঘাড় ঝুলে পড়েছে। উৎপল দাঁড়িয়ে নিথর। নীরবতা ভঙ্গ করল উৎপলই। পাংশু মুখ ফিরিয়ে বলল,
সরি মিসেস মুখার্জি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মিতিন আলগা হাসল। আমি কি গিয়ে ডিককে একটু ঠান্ডা করে আসব? আপনি যাবেন এরপরেও? কোনো অসুবিধে নেই, ডিকের মাথা বড্ড তেতে আছে, ওকে একটু বোঝানো দরকার। জোনাথন বড় করে একটা শ্বাস ফেললেন। উৎপলও আর আপত্তি চলল না। টুপুরকে ল্যাংবোট করে ডিকের দরজায় এলো মিতিন। বলল, ভেতরে আসতে পারি? কোনো উত্তর নেই। সামান্য অপেক্ষা করে মিতেনরা ঢুকেই পড়ল। ডিক চিৎপটাং হয়ে শুয়েছিল বিছানায়, ধর মরিয়ে উঠে বসেছে। রুক্ষ গলায় বলল, আমি কি আপনাদের আসতে বলেছি? মিতিন একটুও থমকালো না, কড়া গলায় বলল, আপনি না চাইলেও আমাদের আসতে হবে, প্রয়োজন আছে। আমি আপনার সঙ্গে কথা বলতে বাধ্য নই। আপনিও যে দেখি সুরজমলের ভাষায় কথা বলেন। ডিক এবার কটমট করে তাকালো। মিতিনের গলা আরো কঠোর হলো। চোখ পাকিয়ে লাভ নেই, আপনিও এমন কিছু ভালো মানুষ নন। আপনার ড্যাডিকে হ্যারাস করার মূলে তো আপনি। কি বলতে চাইছেন? আপনি তো এই বাড়ি বিক্রির জন্য যেচে সুরজমলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। থতমত মুখে ডিক বলল, কে বলেছে? ঢিল ঠিক জায়গাতেই পড়েছে। ডিকের চোখে চোখ রেখে সামান্য গলা নামালো মিতিন। সুরজমলই বলেছে, তবে আপনার বাড়ির লোক এখনো জানেন না। নিশ্চয় বুঝতে পারছেন, শুনলে আপনার বাবা, আই মিন ড্যাডি, খুব প্রীত হবেন না। একটু চুপ থেকে ফের গড়গড় করছে ডিক। অন্যায়টা কি করেছি? এ বাড়ি রেখে হবেটা কি? বরং বেচলে ড্যাডির হাতে কিছু ক্যাশ আসে, শেষ জীবনটা ড্যাডি আরো ল্যাভিশলি কাটাতে পারে। ড্যাডির ভালো চাইতে তো আপনি যাননি, গেছেন নিজের ধান্দায়। মিতিন বলল, সে টাকা কার না দরকার? উৎপল মিন্নার টাকার জন্য ছোপ ছোপ করে না? ড্যাডির ব্রেন ওয়াশ করে ভাগলপুরের বাড়ি দুটো বেচল কে? উৎপলই তো। তার ভাগও তো আপনি পেয়েছেন। মিতিন আর একটা ঢিল ছুঁড়ল। ভাগই বটে, 14 লক্ষ টাকা থেকে মাত্র 50,000। বুড়ো কিপ্টের জাসু, হাত দিয়ে টাকা গলে না, তাও নেহাত মিন্নাকে দিয়েছিল বলে আমাকেও দিতে বাধ্য হলো। তাহলে এই বাড়ির হাত বদল হলেই যে আপনি মোটা টাকা পাবেন এমন আশা করলেন কেন? কিছু তো আদায় করতামই, 1,00,000, 1.5 লাখ, যা হোক, পার্মানেন্টলি ঘাট থেকে নেমে যাব, এই আনন্দেই ড্যাডি দিয়ে দিতেন টাকা। ঘাট থেকে নামা মানে আপনি আলাদা হতে চান? আমি এ দেশ থেকেই চলে যেতে চাই। এই শহর আমার আর এক মুহূর্ত ভালো লাগে না। আমার বন্ধু বান্ধবরা অনেকেই সেটেল করেছে অস্ট্রেলিয়ায়। কিছু টাকা হাতে এলে আমিও ওখানেই পাড়ি দেব। বুঝলাম। মিতিন ঠক ঠক ঘাড় নাড়ল এবং তার সঙ্গে তৃতীয় ঢিলটাও ছুড়ল। বলল, কিন্তু ডিক, তার জন্য এত ছলাকলার আশ্রয় কেন? কিসের ছলাকলা? আপনার ড্যাডির গলা নকল করে সুরজমলকে টেলিফোন করার কোনো প্রয়োজন ছিল? ভীষণ চমকেছে ডিক। হতবুদ্ধি মুখে বলল, আমি ড্যাডির গলা নকল করেছি? কবে? ভান করবেন না, সুরজমল আমায় সব বলেছে। মিথ্যে 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 বলেছে। ডিক আবার পুরনো মেজাজে প্রায় গর্জে উঠল।
আমি তো তাকে নিজের গলাতেই ফোন করেছিলাম রবিবার রাত্রে। সুরজমাল আমাকে স্ট্রেট কাট জানিয়ে দেয় এই বাড়ি কেনার ব্যাপারে তার আর কোনো আগ্রহ নেই। কিন্তু কারুর একটা ফোন পেয়েই শনিবার সুরজমাল আপনার ড্যাডির কাছে এসেছিল। এ খবর নিশ্চয়ই আপনার অজানা ছিল না? জানবো না কেন, কিন্তু ড্যাডি তাকে তাড়িয়ে দিয়েছিল। তারপরেও ফোন করলেন? ড্যাডির সঙ্গে সুরজমালের ঠিক কি কথা হয়েছে একটু বুঝে নিতে চাইছিলাম। তা কি বুঝলেন? নিতিন বলে। বললাম তো, সুরজমাল কোনো হন্টেড হাউস কিনতে আর ইচ্ছুক নয়। সুরজমাল কোত্থেকে জানলো বাড়িতে ভুতুড়ে কাণ্ড কারখানা হচ্ছে? আপনি বলেছিলেন? আমার আর খেয়ে দে কাজ নেই, ড্রাম পিটিয়ে সবাইকে বলে বেড়াই আর হু হু করে বাড়ির দাম পড়ে যাক। আমি কি এতই বোকা? তার মানে আপনি মিস্টার মাইকেলের নাম করে ফোন করেননি? রিচার্ড মাইকেল অকারণ মিথ্যে কথা বলে না। অর্থাৎ কারণ থাকলে বলে, তাই তো? সে আপনি যা ইচ্ছে ভেবে নিতে পারেন। বেশ, আর একটা প্রশ্ন করি। মিতিন শেষ ঢিলটা ছুড়ল। বাড়িটাকে ভুতুড়ে বানানোর এই খেলায় আপনি নামলেন কেন? খেলা বলছেন কি আপনি? ডিকের মুখ চোখ আমূলে বদলে গেল। হাত মুঠো করে বলল, আমি নিজের চোখে হোলি স্পিরিটকে দেখেছি। গত সপ্তাহে বুধবার আমার ডিউটি ছিল না। সন্ধ্যাবেলা এক বন্ধুর বাড়িতে ডিনারে গিয়েছিলাম। ফিরতে রাত হয়েছিল। খাওয়া দাওয়া খুব রিচ হয়েছিল সেদিন। আমার বেশি তেল মশলা সয় না, ঘুম আসছিল না। রাতে জল তেষ্টা পাচ্ছিল বারবার। রাত 1:30-2 নাগাদ ডাইনিং প্লেসে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করছি। তখনই স্পষ্ট দেখলাম উঠানের ওপারে একটা ছায়ামূর্তি। ডাইনিং প্লেস আর উঠানের মাঝখানে কাঁচের দরজাটা রাতে বন্ধ থাকে। পা টিপে টিপে গিয়ে দরজা ছিটকিনি নামাতে না নামাতে হুস করে মাটিতে মিশে গেলেন তিনি। মিতিন চোখ কুঁচকে শুনছিল কাহিনীটা। জিজ্ঞেস করল, গত সপ্তাহে বুধবার? মানে তখনও আপনাদের বাড়িতে কাঁচ ভাঙা এপিসোড শুরু হয়নি? না, হোলি স্পিরিটের বিরক্তি তো শনিবার থেকে প্রকাশ পাচ্ছে। আপনি আর কখনো হোলি স্পিরিটকে দেখেননি? না, একদিনই সে সৌভাগ্য হয়েছিল, আর দেখার বাসনাও নেই। এবার আমি মানে মানে কেটে পড়তে পারলে বাঁচি। ড্যাডিকে একা ফেলে চলে যাবেন? কিসের একা? এখন তো ড্যাডির পেয়ারের লোকজনরা এসে গেছে। তারাই তো দিব্যি ঘিরে আছে ড্যাডিকে। আমার মতো কম রোজগেরে অপদার্থ সন্তান নয় দূরেই রইল। মিতিন নিশ্চুপ এক দৃষ্টে দেখছে ডিককে। ডিক ফের বলল, শুনুন ম্যাডাম, আপনি যদি সত্যি ড্যাডির ভালো চান তাহলে ড্যাডিকে বোঝান। দাম থাকতে থাকতে বাড়ি না বেচলে পরে পস্তাতে হবে। অবশ্য আপনাকে বলে কি লাভ, আপনি তো উৎপলেরই লোক। প্রতিবাদ না করে মিতিন হাসল একটু, বলল, ওকে ডিক, অনিচ্ছা সত্ত্বেও কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিকের ঘরের বাইরে পা রেখেই মিতিন ফিস ফিস করে টুপুরকে বলল, তুই ও ঘরে গিয়ে বস, আমি একটু আসছি। ড্রয়িং রুমে ফিরে টুপুর দেখল জোনাথন এখনো বিমর্ষ মুখে সোফায় আসীন। উৎপল পায়চারি করছে বারান্দায়। মিনিট 5 মধ্যে উৎপলের কণ্ঠস্বর শোনা গেল, এ কি ম্যাডাম, আপনি এদিকে দিয়েছেন? আর একবার বাড়িটা ঘুরে দেখলাম। মিতিন উত্তর দিল, বার করে দেওয়া টেবিল চেয়ারগুলো
খুবই বুড়া হাল সত্যি। মিছিমিছি বৃষ্টিতে ভিজছে। আমি আর কিচ্ছুটি বলবো না, খুব শিক্ষা হয়েছে। মিতিনের সঙ্গে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এলো উৎপল। চোরা চোখে জোনাথনকে দেখতে দেখতে বলল, যাদের জিনিস তারাই বুঝুক, ভালো করতে গিয়ে আমি কেন দোষী হই? জোনাথন অসহায় মুখে বললেন, ডিকের কথা কেন এত গায়ে মাখছ উৎপল? মিতিন জোনাথনের সামনে গিয়ে বসল। মিস্টার মাইকেল, আপনাকে একটা কথা বলবো। বলো। দেখলেন তো, চেয়ার টেবিল বার করে দিয়েও হোলি স্পিরিট শান্ত হলেন না। এখন যে কি হবে? কিচ্ছু হবে না। শুনুন মিস্টার মাইকেল, এ বাড়িতে অশান্তিগুলো হোলি স্পিরিট ঘটাচ্ছেন না, এর পিছনে একটা গভীর চক্রান্ত আছে। আপনি আমায় 2-4 দিন সময় দিন, আপনার কাছে সমস্ত ছবিটা পরিষ্কার হয়ে যাবে। বলছো? বলছি না, গ্যারেন্টি দিচ্ছি, এ বাড়িতে হোলি স্পিরিট নিয়েও আর কোনো অশান্তি থাকবে না। জোনাথন চোখ পিটপিট করলেন। সত্যি? তা যদি পারো, তুমি যা চাইবে তাই দেব। উৎপল বলল, আমি তো প্রথম থেকে ড্যাডি বলছি একটা চক্রান্ত চলছে, ড্যাডি মানতেই চান না। এবার সব ঠিক হয়ে যাবে। মিতিন ঘড়ি দেখল। আপনি কি এখন এ বাড়িতেই থাকবেন উৎপলবাবু? না না, ফিরতে হবে। মিন্না সকালে ফোন পাওয়ার পর থেকে ছটফট করছে, আমি গেলে তবে ও আসতে পারবে। আটকে আছেন কেন? আপনারা তো দুজনে একসঙ্গে বেরোন। উৎপল বলল, আর বলবেন না ম্যাডাম, কাল দুপুরে একটা কেলেঙ্কারি হয়েছে। টিপসি ফিনাইল খেয়ে ফেলেছে, তারপর থেকে কি বমি, একদম নেতিয়ে পড়েছে বেচারা। অসুস্থ প্রাণীটার কাছে আমাদের একজনকে তো থাকতেই হয়। মেন্না কাল ক্লাস পর্যন্ত নেয়নি। মিতিন 2-1 সেকেন্ড কি যেন ভাবল, তারপর বলল, চলুন আমরাও আপনার সঙ্গে যাই, টিপসিকে দেখে আসি। উৎপল বলল, সত্যি যাবেন? চলুন। ধারাবাহিকের পরের অংশ 9ম পর্বে।